হচ্ছে আল্লাহ সবচেয়ে পছন্দ ব্যক্তি। আল্লাহ যাকে পছন্দ করে তাকে ইমামতির দায়িত্ব দেন, রহমত প্রাপ্ত ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা আমার পাশে উপবিষ্ট আছেন এবং যারা সামনে উপবিষ্ট আছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আপনারা এরকম দুপুরে মূল্যবান সময় এক ধরনের স্যাক্রিফাইস করে এখানে উপস্থিত হয়েছেন। দুপুর একটা সেন্সিটিভ সময়, সবাই নিজেকে একটু সময় দেন, একটু বিশ্রামে থাকেন অথবা খুব কঠিন কাজে ব্যস্ত থাকেন। দুপুরে সময় করাটা বেশ জটিল, কিন্তু আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদের এই উপস্থিতি আমাকে কৃতজ্ঞ করেছে, আমার দলকে কৃতজ্ঞ করেছে, যার ফলে আপনাদের কাছে ধন্যবাদ। আরেকটা কাজ আপনারা করেছেন, সেটা হচ্ছে এই এলাকার মানুষ, তাদের অবয়ব দেখে মনে হচ্ছে তারা খুব খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত মানুষ। আপনারা যখন এভাবে উপস্থিত হয়ে আগামী দিনে রাজনীতিতে কি করণীয় সেটা যখন নির্ধারণ করতে নিজেকে সক্রিয় রাখেন, তখন একটা বড় ধরনের রাজনৈতিক গুণগত পরিবর্তন নিশ্চিত হয় এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনাদের অংশগ্রহণটা প্রতিষ্ঠিত হয়। এই দুটি খুব দরকার। অর্থাৎ জনগণ, রাজনীতিবিদ পারস্পরিকভাবে বসে করণীয় যদি আমরা নির্ধারণ করতে না পারি, তখন কিন্তু সমাজের কাঙ্ক্ষিত অগ্রগতি হয় না, উন্নয়ন হয় না, সমস্যাগুলি থেকে যায়। রাজনীতিক অথবা জনপ্রতিনিধি জানেন না, আবার তিনি না জানলে যথোপযুক্তভাবে সরকারের কাছে উপস্থাপন করতে পারেন না, বিধায় অনেক সমস্যা যেগুলি সমাধান করা সম্ভব সেগুলিও অসমাধান থেকে যায়। যার ফলে আপনাদের এই উপস্থিতিটি এই অঞ্চলের উন্নয়নের জন্য, এই এলাকার সমস্যা চিহ্নিত এবং সমাধান করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আপনাদের যে সক্রিয় অংশগ্রহণ, সেটা খুবই সিগনিফিক্যান্ট, খুবই দরকার। আয়োজনটা ছোট, ঠিক আছে, কিন্তু আয়োজনের মধ্যে একটা মহত্ব আছে, একটা গুরুত্ব আছে। এভাবেই আমরা আপনারা যদি মাঝে মাঝে বসতে পারি, পারস্পরিক আলোচনা করতে পারি, সমস্যাগুলি যখন জানতে পারবো, নিশ্চয়ই অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে সক্ষম হব। আমি যেহেতু এই এলাকার সন্তান, যে চারটি সমস্যার কথা বলেছেন আমি এটা জ্ঞাত আছি। গ্যাস, তারপর ধরেন এই এলাকায় কিছুটা মাদক বিক্রির চেষ্টা আছে কিনা প্রতিষ্ঠিতভাবে প্রকাশ্যে আমি ঠিক জানি না, থাকার কথা না। যদি থাকে তাহলে এই এলাকার কোনো বিএনপি নেতাকে অবশ্য আমি জানিয়ে আসিনি, যেহেতু ফারুক ফোন দিল আর আমি চলে আসছি আর কি, থাকার কথা না। আর যদি থাকে আমাকে অবগত করবেন। মাদক আমরা নিয়ন্ত্রণ করব, যে কোনো মূল্যে করবো, যে কোনো পরিস্থিতিতে করবো। তিনটি কাজ, তার মধ্যে এক হচ্ছে বিক্রি যে কোনো মূল্যেই বন্ধ করবই। আরেকটা কাজ আছে, আপনাদের যারা এখানে ফ্যামিলি থাকেন, তারা শুধু মাদক বিক্রি বন্ধ হলেই সমস্যার সমাধান হবে না। আপনার ফ্যামিলিকে বুঝাবেন, পরিবারের সন্তান, নাতি নাতনি, ভাতিজা ভাতিজি বুঝাবেন মাদকের ভয়তা সম্পর্কে। তারা কোথায় মিশছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, সে আবার অজান্তে মাদক ধরিয়ে দিচ্ছে কিনা, এ ব্যাপারে পারিবারিকভাবে সচেতন হতে হবে। আপনি পারিবারিকভাবে সচেতন হবেন না, শুধু মাদক বিক্রি করলেই আপনার পরিবারের সদস্য মাদক থেকে নিরাপদে থাকবে না, সে সঙ্গত সে গিয়ে কোনো জায়গা থেকে আবার আসক্ত হতে পারে। তার মানে সবাইকে, এই মধ্যবিত্ত পরিবারে বেশি সমস্যাটা, তারা সন্তানদের নজরে রাখে না, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সকালে বেরিয়ে গেল সন্ধ্যায় আসছে, ওই নদীর পাড়ে গিয়ে ওই একটা বিলের মধ্যে গিয়ে কার সাথে মিশে মিশে একটু একটু করে ধরিয়ে দিলে আপনার পরিবারটাই শেষ হয়ে যাবে। অতএব আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন। তার মানে মাদক বিক্রি বন্ধ করার দায়িত্ব আমি নিয়েছি। আমি হয়তো 10-12 দিনে পাবো না, আমাকে একটু সময় দিবেন। আমি এটা হতে দেব না, সহজ কথা। সন্ত্রাসী মাদক প্রকাশ্যে থাকবে না, এটা আমার কমিটমেন্ট। চাঁদাবাজ থাকবে না, রাজনীতির নামে, বিএনপির নামে বা অন্য দলের নামে অথবা কোনো সন্ত্রাসী বাহিনীর নামে অথবা কিশোর গ্যাংয়ের নামে আমি থাকতে এটা হবে না। সময় কম, আমি বিস্তারিত বলছি, আপনারা আমার উপর আস্থা রাখবেন। প্রয়োজন আমাকে একটা মেসেজ করে জানাবেন, যে কোনো মূল্যে। এখনই জানানোটা খুব কঠিন না, একটা মোবাইল নাম্বার থাকলে একটা মেসেজ দেওয়া যায়। আমি আপনাদের একটা বিষয় আশ্বস্ত করে যেতে চাই, এই এলাকায় আপনার ইলেকশন, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আপনাদের ভোটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখেন,
আমি যদি আপনাদের এমপি হিসাবে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়, আমার দল যদি সরকার গঠন করে বিএনপি, ডেফিনেটলি এই এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং, অবৈধ সুবিধাভোগী, চাপ প্রয়োগকারী, অনৈতিক সুবিধা চায়, দুর্বৃত্তায়ন, দখলবাজ থাকবে না, থাকার কোনো সুযোগ নেই। হয় আমি থাকবো নতুবা তারা থাকবে। আর আমি যেখানে যাব বা থাকবো সেখানে কোনো দুষ্কৃতিকারীর এই সমাজে থাকার কোনো সুযোগ নেই। কিশোর গ্যাং ও তো থাকবেই না, ওর পরিবার যদি ওকে নিয়ন্ত্রণ করতে না পারে ওই পরিবারও থাকবে না এলাকায়। সে যত বড় 10টা বাড়ির মালিক হোক আর এলাকার যত বড় ভূমি মালিক হোক, ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বলবেন আমার ছেলে কথা শোনে না, তাহলে আপনারা এলাকা থাকার দরকার নেই, আপনি গুটিয়ে টুটিয়ে চলে যান। অর্থাৎ চাপ প্রয়োগকারী, অনৈতিক সুবিধাভোগী, দুষ্কৃতবাদী বা মানে কারী থাকার কোনো সুযোগ নেই। আর আমার দল তো নাই, রাজনীতি করতে পারে না, পদই নাই, এলাকাও নেই। আমি এত অসহায় নেতা না। ন্যায্যতা, সাম্য, ন্যায় বিচার, সম্প্রীতি, শান্তি, এ ব্যাপারে আমি খুবই কঠোর। আপনার ভাগ্য রাতারাতি হয়তো পরিবর্তন হবে না, আপনার অর্থনৈতিক পরিবর্তন কালকেরই হয়ে যাবে না, কারণ এটা বৈষম্য সবসময় যুগে যুগে ছিল। কানুন এর কথা জানেন, তার চাবি বহন করতে কতগুলি লাগতো, আপনার উট লাগতো। হ্যাঁ, এত ধনী ছিলেন, আবার ওখানে দাসপ্রথাও ছিল। ইসলামে কিন্তু আর্থিক সাম্যতা প্রতিষ্ঠিত করা হয়নি, অর্থের বৈষম্য থাকবে, কিন্তু বঞ্চিত মানুষ, দরিদ্র মানুষের অধিকার থাকবে সাদকা, জাকাতের। কিন্তু অর্থ সবার সমান হবে তা না, অর্থ যোগ্যতার ভিত্তিতে কারো বেশি হয়, কারো কম হয়, কিন্তু উপার্জনটা হতে হবে হালাল। আর যার অর্থ বেশি তিনি জাকাত দিতে বাধ্য যদি জাকাত ফরজ হয়, আর সাদকাও তিনি কোরআনের নির্দেশ দিবেন। দরিদ্র বঞ্চিত মানুষ অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি আর্থিক সম্মতা আনতে পারবেন না, এটা যোগ্যতার উপর নির্ভর করে এবং আল্লাহর দয়ার উপরও নির্ভর করে। কাউকে দরিদ্র করেন, তাকে পরীক্ষায় রাখেন, কাউকে ধনী করেন, তাকেও পরীক্ষায় রেখেছেন, তাকে অর্থের পরীক্ষা দিতে হবে। তুমি যে ধনী হয়েছো, তোমার ধন তুমি কিভাবে ব্যয় করেছো সেই পরীক্ষা দিতে হবে। আর তুমি যে গরিব হয়েছো, কিছু নাই, সংসার চালাতে কষ্ট হয়, কিন্তু অবৈধ পন্থা গিয়েছো কিনা সেটাও পরীক্ষা। আবার কিছু নাই, তারপর আল্লাহর উপর আস্থা রাখছো কিনা, ভরসা রাখছো কিনা, নির্ভর করছো কিনা, সেটাও পরীক্ষা। এটা থাকবে। আমি বলছি না সবাই ধনী হয়ে যাবেন, আমি সব সেই গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আপনি শান্তিতে থাকবেন, অধিকার নিয়ে থাকবেন, মর্যাদার সাথে থাকবেন, সম্মানের সাথে থাকবেন, সেটা করার দায়িত্ব আমার। এটা আমি করতে দেবো না, এটা হবে ইনশাল্লাহ, প্রতিষ্ঠিত করব। গ্যাসের কথা, এটা আমি জানি এই অঞ্চলে না, শুধু ঢাকা শহরে গ্যাসের সমস্যা, কিছু সংস্কার করতে হবে, কিছু মেরামত করতে হবে, কিছু প্রকল্প গ্রহণ করতে হবে, আর অর্থ বরাদ্দ করে এটা বাস্তবায়ন করতে পারলে গ্যাস অবারিতভাবে যেখানে সংযোগ আছে সেখানে পাবেন। বর্তমান সরকার নীতিগতভাবে গ্যাস থাকুক এটা চায় না। আমাদের দল নির্বাচিত হলে পাইপলাইনে যেখানে গ্যাস সংযোগ আছে ওটা আমরা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সংস্কার করে, প্রয়োজনীয় লাইনগুলি একটু প্রসারিত করে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। রাস্তার কথা বলছেন, ডেফিনেটলি সিটি কর্পোরেশন এখন বলতে গেলে ফাংশনই করে না। ওকে, এটা সিটি কর্পোরেশনের অধিভুক্ত যেহেতু হয়েছে, নির্বাচিত মেয়র নাই, কাউন্সিলর নাই, একটা সিটি কর্পোরেশন সেবা খাত, ওয়াসা, ডেসা, তিতাস কেউ ফাংশন করছে না। 17 বছরের লুটপাট হয়েছে, গত 1.5 বছর মূলত জনগণের জন্য সেবা নিশ্চিত করতে হবে, এ সরকার তা মনে করে না। এ সরকার মনে করে কিছু সংস্কার করতে হবে, কিছু বিচার করতে হবে, আর একটা ভালো নির্বাচন করতে হবে। তো জনগণ কর্তৃক নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা কেউ সমাধান করে না। বর্তমানে যেটা আছে এটা সংকটকালীন সরকার, এটাকে সরকার বলে না, কিন্তু দেশের পরিস্থিতিতে তাদেরকে দায়িত্ব পালন করতে হচ্ছে। নির্বাচিত সরকার আসলে সিটি কর্পোরেশনে অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি খুবই দ্রুত নতুন করে তৈরি করা প্রয়োজন এবং কিছু সংস্কার করার প্রয়োজন, যে রাস্তাগুলি আছে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে এটা আমি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। তো আলটিমেটলি এটা নির্বাচিত সরকার, আর আপনাদের প্রতিনিধিত্ব করে সুযোগ না হওয়া পর্যন্ত করতে শুরু করতে পারছি না। যেহেতু আমি আপনাদের প্রতিবেশী, আমার অধিকার আছে, হক আছে, আমিও এই রাস্তার ওপারই বসবাস করি, আপনাদের নাগরিক সুবিধা যা আমারও তাই। আপনাদের যে সমস্যা কষ্ট দেয় ওই একই সমস্যা আমার এলাকায়ও আছে। আমার বাসায় গ্যাস থাকে না, 1 ঘন্টা আসে রাত্রে 12:30 থেকে 1:30, 1 ঘন্টা, এই গত 6-7 বছর। আমি তিতাসে 3 বার গিয়েছি এই এলাকার সমস্যা নিয়ে, তাদের কাছে সমাধান নেই নির্বাচিত সরকার ছাড়া। কারণ প্রকল্প পাস করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, মেরামত সংস্কার করতে হবে, লাইন।
কিছু লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে। তারা এই মুহূর্তে পারছে না, অসহায়ত্ব প্রকাশ করেছে। আপনার ইলেকশন আমরা এটা করব, কারণ আই নো হাউ টু ম্যানেজ, হাউ টু লিড, হাউ টু ডিল, আই নো। তো আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ যদি আমার হয়, ডেফিনেটলি আপনার সমস্যা আমার সমস্যা, কারণ তো আমি এই এলাকায় 35 বছর বসবাস করি, 33 বছর রাজনীতি করি, তো আমি জ্ঞাত আছি, আমি অবগত। আপনাদের করে দেবো। আমি খুব বেশি সময় নিচ্ছি না, একটা বাক্য দিয়ে শেষ করবো। আপনাদেরকে আবার ধন্যবাদ, আপনারা এখানে ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে ভাই, আপনারা সাধারণ মানুষ, এই রাষ্ট্রের সব ক্রাইসিসে ধনীরা পাশে থাকেনি, আপনারাই পাশে থেকেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আপনারাই করেন, আবার অন্যায়ের শিকারও আপনারা হন। বৃত্ত বৈভব যাদের হয়েছে, ধানমন্ডি, গুলশান, বদানির মানুষ, তারা দেশ কিভাবে চললো তা জানতেও চায় না। তাদের অর্থ হয়েছে, বিলাসিতা করে, রাষ্ট্রের পাশে থাকে না, ক্রাইসিস ফেস করেন, আপনারাই করেন। এই জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদের পতন হয়েছে আপনাদের মতো মানুষের অংশগ্রহণ। একটা বড় লোকের সন্তান মারা যায়নি, যারা মারা গিয়েছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা। মুক্তিযুদ্ধ বড় লোকরা করেনি, মুসলিম লীগ তখন করেনি, ধন তাদের ছিল, আপনাদের মতো মানুষেরা করেছে। আমি এই শ্রেণীর মানুষকে প্রচন্ড ভাবে ধারণ করি, ভালোবাসি, কারণ আমি দেখেছি আমার 33 বছর রাজনীতির জীবনে মিছিল মিটিংয়ে আপনাদের মতো মানুষই ছিল। ওই ধানমন্ডির অভিজাত এলাকার একজন আসেনি। রাষ্ট্রের জাহান্নামে চলে যাক, কিছু আসে যায় না তাদের। আপনাদের পরিশ্রম, আপনাদের ত্যাগেই এই রাষ্ট্র। একটা কথা বলি, আপনারা এই রাষ্ট্রের মালিক, কিন্তু আপনারা রাষ্ট্রের জন্য করেন অনেক, কিন্তু আপনার মালিকানা অনুভব করেন না। আমি বলবো, আপনারা রাষ্ট্রের মালিক, আপনার ভোটে সরকার হয়, আপনার ভোটে জনপ্রতিনিধি হয়। অতএব আপনি অসহায় না। রাজনীতি আমরা যারা করি, আমরা হব সেবক, আপনি রাষ্ট্রের মালিক, এইটা প্রতিষ্ঠিত করবেন। এই মালিক হিসেবে আপনাদেরকে বলছি, আমি রাষ্ট্রের মালিক হিসাবে এবারের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাষ্ট্র আগামীতে কিভাবে চলবে তা নির্ভর করবে এই ভোটে। আপনি ভোটটাকে অবহেলা করবেন না। এবার নিজে, নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একেবারে প্রথম প্রহরে ভোট দিতে চলে যাবেন। 7:30 ভোট, 7টার মধ্যে চলে যাবেন। বলতে পারবেন যে ভাই ভোট তো অনেক দিছি, না দিলে কি হবে, অনেক দেখছি। প্লিজ, আপনার রাষ্ট্র আপনার মতো করে চলবে কিনা আগামীতে সেই ভোট। আপনার রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব থাকবে কিনা সেই ভোট। এবারের ভোট স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট, মিস করবেন না কেউ। আমি আপনাদের কিছু অনুরোধ, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে কেউ ভোট মিস করবেন না। সকালবেলা চলে যাবেন, ধানের শীষে ভোট দেবেন। কেন দিবেন এখন বলি। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, এই সংকটে কিভাবে দেশ চালাতে হয় বিএনপি জানে, আর কেউ জানে না। আপনার দেশ, আপনি তো মনে করছেন গ্যাস সিলিন্ডার আনতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ায়। ভেরি গুড, খুবই রাইট। কিন্তু আপনি একবারও ভাবছেন না আপনার এই দেশটা থাকবে কিনা। আপনার দেশটা নাও থাকতে পারে, এইরকম একটা জায়গায় চলে গেছে বাংলাদেশ। আধিপত্যবাদী শক্তি, কর্তৃত্ববাদী শক্তি, আঞ্চলিক শক্তি, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল প্রভাবক শক্তি বাংলাদেশটা অকার্যকর করে দিতে চায়, যাতে ফাংশন না করে, যাতে ঠিক মতো না চলে। সেই ধরনের চক্রান্তের শিকার বাংলাদেশ। এই চক্রান্ত থেকে আপনার মাতৃভূমি, আপনার জন্মভূমি রক্ষা করতে পারবে আপনার ভোট। বিলিভ মি, এবার শুধু এমপি নির্বাচনের ভোট না, আপনার দেশ রক্ষার ভোট। আপনারা হয়তো এত গভীরে যাচ্ছেন না, বলছেন আমার এই রাস্তাটা ভালো হয়ে গেল, আমার আর কোনো সমস্যা নাই। কিন্তু আপনি জানেন না যে রাস্তাটা ধারণ করে দেশ, সেই দেশটাই আজকে অকার্যকর হয়ে যেতে পারে। দেখেন, আজ থেকে 3 বছর, 2.5 বছর আগে কি সুন্দর প্যালেস্টাইন ছিল, কি প্যালেস্টাইন কি হয়ে গেল। একটা রুটির জন্য বাচ্চারা কাঁদছে, কারণ কি আধিপত্যবাদী শক্তিদের নজরে পড়েছে। বাংলাদেশকে নিয়ে অনেকে খেলছে, তামাশা করছে। আপনি আমি যুদ্ধ করি, সংগ্রাম করি, মারামারি করি, দেশ অকার্যকর হয়ে যায়, সরকার থাকবে না। পার্শ্ববর্তী দেশ চোখ রাগাবে, বলবে ফেলানিকের মতো গুলি করে মেরে দেবো, এসব বন্ধ করে দেবো। অনেকে আমাদের উপর নজরদারি করছে, খবরদারি করছে। আমরা 18 কোটি বাঙালি দেশি মানুষ, আমরা আমাদের দেশ আমাদের মতো করে গড়ব, এবং সেটাই সম্ভব আপনার ভোটের মাধ্যমে। অর্থাৎ আপনার সমস্যার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি যতটা সমস্যায় পড়েছেন তার চেয়ে আপনার দেশ বেশি সমস্যায় পড়েছে, আর এর থেকে উত্তরণ হবে আপনার ভোটে। আমি কথা বাড়াবো না অন্য জায়গায়, এটা কিন্তু অপরিকল্পিত ছিল, মানে নির্ধারণ করা ছিল না। হ্যাঁ, হা ভোট না ভোটের ক্ষেত্রে স্পষ্ট হা ভোটের পক্ষে আমাদের অবস্থা। আমরা দেশের পরিবর্তন চাই, আমরা জনগণের ক্ষমতায়ন চাই, আমরা জবাবদিহিমূলক সরকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা
সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে, কার্যকর পার্লামেন্ট হবে, সরকারের জবাবদিহিতা থাকবে, সেই বাংলাদেশ চাই। অতএব আমরা হায়ের পক্ষে অবস্থান নিয়েছি। আপনারা আমার দল বিএনপিকে এবং আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। ডেফিনেটলি যে আস্থা আপনারা রাখবেন, আমি অঙ্গীকার করছি তার অমর্যাদা করব না। অতএব ভোটটা কিন্তু একেবারে ফ্যামিলি সহ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেতে দেবেন। বিশ্বাস করুন, আমি এই কথাটা প্রতিদিনই বলছি। মানুষের ভোটের প্রতি একটু অনাগ্রহ আছে, কিন্তু সে জানে না তার দেশটা এই ভোট ছাড়া ধ্বংস হয়ে যাচ্ছে। এই ভোট ছাড়া তার দেশ সঠিক ট্র্যাকে ফিরবে না। বাংলাদেশ পথ হারাতে চলেছে, আপনার ভোটের মাধ্যমে বাংলাদেশ পথ ফিরে পাবে। অতএব যারা এখানে আছেন, চেহারা দেখেই মনে হচ্ছে আপনারা খুব সংগ্রামী মানুষ। চেহারার মধ্যে সংগ্রাম মানে কি? জীবন সংগ্রাম করছেন, বেঁচে থাকার জন্য লড়াই করছেন, জায়গা কিনে ছোট একটা বাড়ি করছেন, চিন্তা করছেন আপনার আগামী প্রজন্ম এখানে থাকবে, কিছু অর্থ দিয়ে এখানে একটা জায়গা কিনছেন, বাড়ি করছেন। বাড়ি করতে গিয়ে কষ্ট হচ্ছে, একতলা উঠাইছেন, আরেকতলা উঠাতে পারছেন না, এরকম হবে না, আমি জানি না, আমার ধারণা থেকে আমি বলছি। আবার কিছু আছেন তারা এই সমস্ত কনস্ট্রাকশনে কাজ করছেন, এখানে ভাড়া আছেন, অল্প ভাড়া থাকা যায়, কষ্ট হলেও থাকছি, কিন্তু আপনি একবারও মনে করছেন না আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে থাকবে। আজকে আপনার আর্থিক কষ্ট আছে, আপনার নাতির হয়তো তা থাকবে না, সে জমিদার হয়ে যাবে। কারণ আমার 4 পুরুষ আগে কি ছিল আমি জানি না, হয়তো কিছুই ছিল না, এখন আমার অনেক কিছু আছে। আবার এখন আমার অনেক কিছু আছে, 3 পুরুষ পর কিছুই থাকবে না। কিন্তু আপনার প্রজন্ম যে দেশে থাকবে, সেই দেশটা বাসযোগ্য আপনাকে করে যেতে হবে, নিরাপদ করে যেতে হবে, এটা আপনার দায়িত্ব। অর্থাৎ অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ রাষ্ট্রের মালিক, ডেফিনেটলি আপনি ভোট দিয়ে আপনার রাষ্ট্র আগে রক্ষা করবেন। আমি সেই আশা রেখে শেষ করছি। আপনারা ভালো থাকুন, আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, এবং 12ই ফেব্রুয়ারি আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিএনপি এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আমি